আর চিকিৎসা হয় না। তো সেই সব দেশের মানুষ আমার কাছে জিজ্ঞেস করে যে, আমার কাছে না, বিভিন্ন আমার মতন যারা একটু উপরে উঠছে, যারা একটু ভালো পজিশনে উপরে ওঠার চেষ্টা করে, তাদের কাছে জিজ্ঞেস করে কিভাবে সে উপরে উঠলো, কিভাবে সে টাকার উৎস পেল। 25 থেকে 27 বছর কাজ করার পরে ইঞ্জিনিয়ারিং 25 থেকে 27 বছর পরে পড়ালেখা করার পরে ইঞ্জিনিয়ারিং শেষ করে কোথায় যায়? ইন্টার্নি করতে কোথায় যায়? 1 বছরের ইন্টার্নি করতে যায় একজন মেকানিকের কাছে, যে ক্লাস 5 পাসও করে নাই। তাকে যে স্যার বস বলতে হয়। তাহলে এই 25 থেকে 27 বছর আমি পড়বো কেন? তার থেকে আমি ওই 12 থেকে 15 বছর বয়সে মেকানিকের যে কাজ, গ্যারেজে যে কাজ করা ভালো। দেখেন, ইউরোপ আমেরিকায় বিভিন্নভাবে আমি গিয়েছি, বিভিন্নভাবে আমি দেখেছি যে আমাদের বয়সী কিংবা আমাদের থেকে অনেক ছোট ছোট বয়স, তারা ফেরারি, ল্যাম্বরগিনি, অনেক দামি দামি গাড়ি চালায়, যেটা বাংলাদেশের স্বপ্ন। তো কারণ ওইখানে 18 বছর পরে বাবা মার ঘাড়ে চেপে আর থাকে না ছেলে মেয়েরা, সবাই নিজের পায়ে কিছু করার চেষ্টা করে। আর আমরা তো 25 থেকে 30 বছর পর্যন্ত বাবা মার ঘাড়েই চেপে থাকি আর চাকরির পিছনে ছুটি। আজকে যদি আপনি ওই 15-20 লাখ টাকা দিয়ে, এই ঘুষ দিয়ে 12,000 টাকার চাকরি না খুঁজে 15-20 লাখ টাকা দিয়ে যদি একটা মুদি দোকান দিতেন, 1 বছর পরে দেখতেন আপনার সুপার শপ হয়েছে, তারপরে দেখতেন আপনার একটা বড় আরেকটা কোম্পানি হয়েছে। একটা কোম্পানি থেকে একটা কোম্পানি, একটা কোম্পানি থেকে একটা কোম্পানিতে পৌঁছানো সম্ভব, সেটা যদি আপনি সৎভাবে চালিয়ে যান। বিজনেসের কোনো বিকল্প নাই। তো আমি একটা কথা আপনাদের বলতে চাই, যে দেশের কোনো মিনিস্ট্রিতে, যে দেশের কোনো হসপিটালে, যে দেশের কোনো বিচারিক ব্যবস্থা, কোনো জায়গায় টাকা ছাড়া কোনো কাজ হয় না। ওই দিন আমি দেখলাম বালিশ নাকি, বালিশের কভার নাকি, একটা বালিশের কভার নাকি কত কোটি টাকা করে পড়ছে, দাম লেখছে। এইসব টাকা কই যায়? আপনারা সাংবাদিকরা দেখেন না? এইগুলো তো আপনারা মানে উঠাইতে পারবেন না যে কোন মিনিস্টার এই কাজটা করতেছে, কোন মন্ত্রী এই কাজটা করতেছে, কোন এমপি এটা কাজটা করতেছে। কারণ এইগুলো যদি আপনারা করেন, এইসব রিপোর্ট যদি আপনারা করেন, তাহলে আপনারে ল্যাংটা কইরা পিটাবে মন্ত্রী মিনিস্টাররা। কারণ এইসব রিপোর্ট আপনারা করতে পারবেন না। যাই হোক, আমি জানি কোন দেশে কোন মিনিস্টার, কোন সাংবাদিকের, কোন খারাপ মানুষের, কোন সচিবের, কোন দেশে কত কি আছে বাড়ি ঘর। আমার কাছে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট এসেছেন। অবশ্যই আমি ফ্ল্যাশ করব, ফ্ল্যাশ করার দিন আসতেছে ইনশাআল্লাহ। আপনারা যারা আমার টাকার উৎস জানতে চেয়েছেন, আমার টাকার উৎস একটাই। আমি বিজনেস করছি, আলহামদুলিল্লাহ। আমার বিজনেস থেকেই আমি উপরে উঠছি। তো শুধু এটাই বলবো, যদি কেউ ভালো একটা কিছু করার চেষ্টা করতেছে, তার পিছনে না লেগে তার জন্য পারলে দোয়া করেন। যারা খারাপ মানুষ আছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো, পারলে তার জন্য দোয়া করেন। কারণ কি, আমি তো কারো ক্ষতি করতেছি না। বাংলাদেশের কোনো ব্যাংক বলতে পারবে না। আমাকে বলছে, কয়েকটা চ্যানেল দেখলাম আমি নাকি 12,000 কোটি টাকা নিয়ে আসছি। তো 12,000 কোটি টাকা, 100 কোটি টাকা এই শালার পর শালা যে লেখছে, বলছে নিউজ, 100 কোটি টাকা চোখে দেখছিস? 1 কোটি টাকা চোখে দেখছিস? দেখিস নাই। কারণ কি, 1 কোটি টাকা একটা বস্তা লাগে। তো বস্তা 1 কোটি টাকা, তাহলে আমি 12,000 কোটি টাকা কেমনে, কার কাছ থেকে মারবো? আমার তো কোনো ব্যাংক বাংলাদেশে বলতে পারবে যে আমার একটা ব্যাংক আছে? আমার তো অ্যাকাউন্টই নাই। যারা টাকা মারে তারা হচ্ছে লোন নেয় বিভিন্নভাবে, বিভিন্ন সময় বিভিন্নভাবে জড়িয়ে বিভিন্ন খারাপ কাজ করে। আমি তো বাংলাদেশেই নাই 6 বছর, তাহলে আমার তো একটা ব্যাংক নাই, আমি কেমনি লোন নিব? বাংলাদেশের কেউ যদি বলতে পারে যে আমার একটা ব্যাংক আছে, আমি এখান থেকে লোন নিছি, আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি মেথা পেতে নেব। যেহেতু আমার কোনো ব্যাংকের অ্যাকাউন্টই নাই আপনাদের বাংলাদেশে, তাহলে আমি কিভাবে টাকা নিয়ে আসছি 12,000 কোটি টাকা? বলেন। এতটুকু কথা বলবো, আমার টাকা আপনি চিল্লাইলেও আপনার কাছে যাবে না, আর আপনি চিল্লাইলেও আমার কিছু আসে যাবে না। তো একটা কথাই আমি বলি, যদি পারেন, কেউ উপরে উঠতেছে, তাকে টেনে না ধরে তার পাশে থাকার চেষ্টা করেন। আর আমাদের দেশের ওই যে জাতীয় খেলা নাকি হাডুডু, মানে যে দেশের জাতীয় খেলাই হাডুডু, মানে পাও ধরে টানা, সেই দেশের কথা আর কি বলবো। এই দেশের মানুষগুলো মানে
যে দেশের সাংবাদিকরা মানে কিছু কিছু সোর সিদ্দিক, তারপর হচ্ছে কি জানি ফুডাপু, কি ব্যাঙের মতন একটা চেহারা, তারপর হচ্ছে লায়লা মামুনের মতন সামনে 100টা ভূম নিয়ে দাঁড়ায় কি জন্য? কারণ হচ্ছে কি ওইটা বেচে এরা যদি না থাকতো, এই যে হিরো আলম, এই ধরনের কিছু মানুষ যদি না থাকতো, এদের একবেলা খাবার জুটতো না। 100 ভূম নিয়ে দাঁড়ায় এই শালার পর শালারা, খারাপ সাংবাদিকরা। এদের সাথে এদের কাছে কিছু শেখার আছে? বল জাতি এদের কাছে কিছু শিখতে পারবে? তোরা যে এই যে কিছু কিছু মানে একদম মানে কি বলবো বেকার মানুষকে নিয়ে ওই যে কয়েকজন এক হালায় ডিগবাজি দেয়, তার সামনে নিয়ে তোরা কি করিস? 100টা ভূম নিয়ে খাড়া করিস যে ভাই বলেন এইটা কি, এইটা কি, এইটা কত দিয়ে কিনছেন? এই শালার পোশালারা। আবার জিজ্ঞেস করিস মানুষের পিছনে লাগতে তোদের লজ্জা করে না? সাগর রুমি হত্যা হয়েছে কয় বছর হয়েছে, তোরা তো এটা নিয়ে কোনো প্রতিবাদ ভুলে গেছিস। তোদের যারা খারাপ সাংবাদিক, তোরা আবরার হত্যা, বিভিন্ন ভাবে বিভিন্ন হত্যা হয়েছে, সাগর রুমির কোনো বিচারের কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছিস? জানাসনি। তোরা কিসের সাংবাদিক? খারাপ সাংবাদিক, লোমের সাংবাদিক। তোমরা কি একটা ডিগবাজি দিছে তার সামনে যায় 100টা বোম নিয়ে দাঁড়াও। সারা ভিখারি ভিখারি। কিছু সংখ্যক যারা ভিখারি আছেন, ভিখারি সাংবাদিক, তাদের বলি তোদের যদি পেট না চলে, তোদের বউ বাচ্চা আছে, মা বাবা আছে, আমাকে বলিস, আমি টাকা দিব, তোদের একটা ভাতা দিব। তাও তোরা এই ধরনের ওই যে কি জানি এক মহিলা, বুড়ি মহিলা, এই যে প্রিন্স, আর একটা ওই যে মানে পাগল একটা পোলারে নিয়ে যে দিন ভরে ভিডিও বানায়, লাইলা প্রিন্স নাকি, এরা দেখি মাঝে সাথে মোবাইলে ঢুকলে দেখায়, মানে ঢুকাই যায় না, 100টা বোম নিয়ে দাঁড়াইছে। যে কালকে রাত্রে আপনারা যে ভত্তা দিয়ে খেয়েছিলেন তার সাথে মরিচ কতটুক ছিল, কেমন লেগেছিল, ভত্তাটা কে বানিয়েছে? শালার পোশালারা। তোদের প্রশ্ন হতো, তোদের জুতা খুলে মারতে মন চায়, তোদের জুতা খুলে মারতে মন চায়। তোরা কত অন্যায় হচ্ছে, কত মিনিস্ট্রিতে কত কিছু হচ্ছে, বাংলাদেশের টাকা হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে, এক একজনের 10টা 15টা 20টা 100টা বাড়ি পর্যন্ত আছে, সেই সব তো তুলে ধরিস না। সেই সব তো তুলে ধরার মতন তোদের ক্ষমতা নেই, কেমনে থাকবে? তোরা হচ্ছে ওই যে সেফুদা আর জাহেদ, ডিগবাজি জাহেদের সন্তান। তোরা যারা মানুষের কাছে, যাদের কাছে বোম নিয়ে যাস, ওদের কাছে কিছু শেখার আছে, তখনই আমার মনে হয় তুই ডিগবাজি জাহিদের সন্তান। তোরা তো তোরা ভালো হয়ে যা, মানুষের পিছনে লাগিস না। যারা আমাকে ভালোবাসেন তাদের একটা উদ্দেশ্যে কথা বলতেছি। আমি মুখোশ পরে থাকতে জানি না। আমার যেখানে যেটা দরকার হয় বলার সেখানে সেটা বলি, যেখানে ভালোভাবে কথা বলার দরকার হয় সেখানে আমি ভালোভাবে কথা বলি, যেখানে বকা দিতে হয় সেখানে আমি বকা দিই, যেখানে আমার নমনীয়তা দেখাইতে হয় সেখানে আমি নমনীয়তা দেখাই, যেখানে সম্মান করতে হয় সেখানে আমি সম্মান করি। তো যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে ভালোভাবে নিবেন, যারা আমাকে ভালোবাসেন না তারা আমার থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।